নমস্কার সবাইকে, আমি মৌন। আপনারা শুনছেন আমৃত্য ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৩৯। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত চোখে মেঘকে দেখিয়ে যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল, তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বারবারই আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দু চোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলল, আমার ক্লান্ত মস্তিষ্ক জোরে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠান্ডার স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসল। বুঝতে পারল তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতীকেই দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? যেই না ঘাড় ঘুরাতে জানবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দিব এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে চাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি বলেছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! দুইটা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকেও আবার এগিয়ে আনতে হয়। আর কত কি যে দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করল, এই কথা তুমি বলছো ভাইয়া? ২৪ ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে, চুপ থাকবি তুই? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখোই, তারপরে এত বিভোর হয়ে আছো কেন, বলবা? আবির রাশভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পায় না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায়। না চাইতেই বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি, দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদের কি আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষি যুগল নির্বদ্ধ মেঘের চোখে মুখে। প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে, পল্লব ফেলছে না একটিবারও। ইহ জগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরায় আটকে ওঠে। অগাধ মনোযোগ ছেদ পড়ল। অকস্মিত ঘটনায় আবির কিছুটা ভড়কে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেদিকে। মায়েশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময়ে চোখে তাকায়। বুড়ো কোচকে নরম স্বরে বলল, উফ আপু লাগছে। মায়েশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোরে এতক্ষণ পিটাইলে মনে শান্তি পাইতাম। আবির বলল, আমি আবার কি করলাম? মায়েশা বলল, ফাজিল ছেলে, আবার কথা বলিস? আবির বলল, প্লিজ আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছে। মায়েশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে ২-৩ থাপ্পড় বসিয়ে দিয়েছে।
আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে। আপু! সাকিব চিন্তিত স্বরে শুধালো। হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারতেছো কেন? মায়েশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে। মারবো নাতেও কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি। সাথী শাড়ি পরিয়ে দিয়েছে, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলেছি তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসবো। ছটফটে মেয়ে একটুও বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়ে আসতে পারলাম না, মেঘের পরনে না আছে শাড়ি আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলেরই কাজ। বলতে বলতে আবিরের পিঠে আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মায়েশার কথা শুনে বসা থেকে উঠে গেছে। আবিরের মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা। মায়েশা পুনরায় চেঁচিয়ে ওঠে, কি রে, কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো, মেঘ শাড়ি পাল্টালো কেন জানি না। আবির, একদম ফাজলামো করবি না, আমি ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলেছে। মায়েশা ভ্রু কুঁচকে শুধালো, তুইও জানিস? আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে, কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহই জানে। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশ নেই। আবির ধমক দিতে যাবে তার আগেই মায়েশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন, ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি? একটাবার বলতে তো পারতি। আবির কৈফিয়তের স্বরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ থাকেই সবসময়, বলবো কিভাবে? মায়েশা সেসবে পাত্তা না দিয়ে বলে, তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো। ওয়েট বাবু। মায়েশার আগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে মায়েশার পথ আটকে দ্বিগুণ ভারী কণ্ঠে প্রশ্ন করে, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে ওর বোনের পিছে ঘুরছিস। আবির মায়েশার সামনে থেকে সরে একপাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মায়েশা ভ্রু কুঁচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মায়েশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকিয়েই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মায়েশার আগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সব কিছু জানে, এখন না আরো 7-8 বছর আগে থেকে জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মায়েশা আবিরকে শোধালো, মেঘ জানে? সাকিব বলল, না। মায়েশা বলল, বলিস না কেন? আবির বলল, সময় হলে বলবো। মায়েশা বলল, তুই সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দেব। আবির আতঙ্কিত হয়ে বললে, আপু প্লিজ, ওরে এখন কিছু বলো না। মায়েশা বলে, আমি বলবই। আবির বলল, সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। মায়েশা বলল, সরি বললেই কি সব কিছুর সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না, এখন তোরে কি করতে মন চায় বল। আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তো তুমিও ঢাকাতেই থাকবা, কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো, দরকার হলে তোমাদের বাসা থেকেও ঘুরিয়ে আসবো, তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুরা কারো কানে এ কথা গেলে তুলকালাম হয়ে যাবে, প্লিজ। ফুপ্পি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্তে। আবির বলল, কি শর্ত?
মায়েশা বলল, কানে ধর। আবির বলল, এখন? মায়েশা বলল, হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আবির বলল, আচ্ছা ধরছি। বলে আবির দু হাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করলো। মায়েশা মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করো না বলেই তুই করবি। আবির বলল, শোনো তবে। শাড়ি পরিহিতা মায়াদিবা খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অচল পূর্বাভাস বিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মায়াদিবার সহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। আচ্ছা, লাইনটা আবার পড়ছি। শাড়ি পরিহিতা মাহাদিবা খান মেঘকে দেখে সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অচল পূর্বাভাস বিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহাদিবার সহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মায়েশা আর সাকিব দুজনেই হা করে তাকিয়ে আছে। মায়েশা উচ্চস্বরে হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মায়েশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপু দেখো, ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে ওঠে। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, কি হয়েছে? আপনি কান ধরে আছেন কেন? মায়েশা আবিরকে ইশারা দিতেই আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মায়েশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাইয়া কি ভুল করছিল? মায়েশা বলল, সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মায়েশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি করেছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল, ভাইয়া ছোট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভুরু কুচকে প্রশ্ন করল, হাসছিস কেন? মেঘ মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নাড়ল। মেমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথে চেয়ে আছে। মেঘের চিন্তান্বিত চেহারার হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মায়েশাকে স্টেজে বসানো হয়েছে, প্যান্ডেলে আত্মীয়র সমাগম। এর মধ্যে দুটা অল্প বয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকেছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মায়েশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই ফোন সেলফিও তুলছে। সাকিব গেটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলেই সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেছে। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আঁতকে উঠছে। পেছন ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাশভারী কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? মেঘ বলল, এমনি। আবির বলল, এমনি কেউ হাসে না, কারণ বল। মেঘ বলল, আপনি শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। আবির বলল, তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আবির বলল, মেঘ বলল, আমি এই কথা কখন বললাম? আবির বলল, সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসতেছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বোঝেন? আবির বলল, জি। মেঘ বলল, সবার? আবির বলল, জি না, তোর মতো তার ছিঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। মেঘ বলল, আমি তার ছেঁড়া? আবির বলল, কি মনে হয় তোর? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল,
আমি মোটেই তার ছিলা না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন, মিমাদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা ওর বান্ধবীরা দূর থেকে আবির আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে স্টেজ থেকে মায়েশাও আবির মেঘকে দিচ্ছিল। মায়েশার মুখে মিষ্টি হাসি। মায়েশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িকে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মায়েশা। সাকিব একটু বড় হবার পর থেকে সাকিবের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মায়েশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যাওয়ায় আবিরের দীর্ঘদিন মামা বাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মায়েশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সব সময় মালা আশেপাশে থাকে। মালার সামনেই মায়েশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময়ই প্রশ্ন এড়িয়ে গেছে, ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মায়েশাও আলাদাভাবে কখনো আবিরকে কল দেয়নি, আবিরও নিজ থেকে কিছু বলেনি। এতদিন পর মায়েশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে। তবে মায়েশা খুশি হলেও মায়া তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতর চলে গেছে। মিমার আদি আসার পর মেঘ ওদের নিয়ে খেতে চলে গেছে। মায়েশার বাবা, চাচারা, মামারা আরও যারা যারা আছেন সবাই মায়েশাকে হলুদ লাগাতে ব্যস্ত। দুইজন ক্যামেরাম্যান ছবি তুলতেছে। মেঘদের পিছু পিছু মালা ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিয়া খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে মালা, তুই খেতে বসছিস কেন? মালা বলল, তোর কি সমস্যা? সাকিব বলল, আমার আবার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজে গুজে ভাত খেতে বসেছে, ঘটনা কি? মালা বলল, তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, তারপর মিম, এরপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়োই খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগোতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ জোড়া বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়া বন্ধ হয়ে গেছে। মেঘ এত ঝাল খেতে পারে না, এটা আবির ভাই মনে রেখেছে ভেবেই অষ্টাদশীর মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসল। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে বলে, গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি, তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস, এর বাহিরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাওয়ার মধ্যে তানবীর 5-7 বার কল দিয়ে ফেলেছে। তানবীরের সাথে কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করছে। তানবীরও ঠান্ডা মাথায় ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমেষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরন্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো বলছে। কয়েক মুহূর্ত পর আবির বলে,
এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছে? মেঘ বলল, হ্যাঁ। ভাইয়া মেঘ বলল, ভাইয়া কি রাতে খেয়েছে? আবির বলল, হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? মেঘ বলল, আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলল, মানে? মেঘ বলল, আপনার শীত লাগছে কি না দেখতে আসছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফুসকে সবসময় সত্যি কথায় কেন বের হয়? মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘণ্টাখানেক গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা, তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানেই সকলে দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ানো শেষে নিচের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি, সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মতো নাচলেও আবিরকে স্টেজে উঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোড়াজুড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? মেঘ বলল, এক্ষুনি আনছি বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আস্তে আস্তে দেখে মালা আবিরকে পানির বোতল সাধতেছে। মেঘ গ্লাস হাতে মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালার আগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চাই আবির ততবারই মালাকে অবহেলা করে, দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন জানতাম না তো। আবির মুচকি এসে বলে, সময় হলে আরো অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক লোচনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মায়েশা রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়েও দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ের তত্ত্ব দৃষ্টি তোলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে। হৃদস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনার আখি যুগল জড়িয়ে আছে মোহময়তায়। হঠাৎ ফোন ভাইব্রেশন হওয়ায় আবিরের দুর্ভেদ্য চাউনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙুলে তুড়ি বাজিয়ে মেঘের ঘোর ঘাটানোর চেষ্টা করল। তুড়ির শব্দে মেঘ নড়ে ওঠে। সম্ভিত ফিরতেই মেঘ লাজুক হাসল। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করতেছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে ডাকল, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, আকপাজ না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে ভাবলেশহীন জবাব দিল, তেতো হয়েই যে বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের ওষ্ঠদ্বয় আরো প্রশস্ত হলো।
আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরও কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধুই আমার, আর কারণ না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকেই মেয়েটাকে চোখে চোখে রাখছে, তারপরও কি যে হয়। বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারতো না। বিয়ে বাড়ি আত্মীয়ে পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিকে সাহায্য করছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরাই সে কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব দুদিকেই নজর রাখছে। আবির গলা খাকানি দিয়ে ডাকলো, এই যে। মেঘের নজর পড়ল আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাশভারী কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাইরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। মেঘ বলল, আপনি কি করবেন? আবির বলল, আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, রাত অনেক হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না। আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। সহসা স্বভাবসিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে তেমনি বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সবকিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো আবিরের অনেক বেশি টানে। দুজন মেহেন্দি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার দু হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে, তাই পাশের রুমে আর একজন সবাইকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেন্দি দেওয়া দেখছে। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার হাত ফাঁকা কেন, মেহেন্দি দিতে পারো না? মেঘ বলল, না। মাইশা বলল, সমস্যা নেই, পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন, ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেঘ বলল, মেহেন্দি লাগাবো না আপু। মাইশা বলল, এসব বললে হবে না, সবার হাতে মেহেন্দি, তোমার হাত ফাঁকা দেখলে তোমার আবির ভাই আমার সাথে রাগ দেখাবে। এক হাতে অন্তত দাও। আবির ভাই কিছু বলবে না, তোমাকে বলবে না, আমাকে ঠিকই বলবে, যাও বলছি। ঠিক আছে আপু। মেঘ পাশের রুমের দরজায় দাঁড়িয়ে রুমের পরিস্থিতি দেখলো। এক পাশে মালার বান্ধবীরা যে যার মতো একে অপরকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। পার্লারের আপুটা মিমকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মেঘকে দেখে মিম ডাকলো, আপু আসো, তোমাকেও মেহেন্দি দিয়ে দেবে। মেঘ মিমের পাশে বসেছে। মিমের মেহেন্দি দেওয়া শেষ প্রায়। মেঘ বসে মেহেন্দি ডিজাইন দেখছে। আপিটা খুব দ্রুত আর অসম্ভব সুন্দর করে মেহেন্দি দিয়ে দিচ্ছেন। মিমের মেহেন্দি দেওয়া শেষ। মিম বিছানায় উঠে বসেছে। দিশারা আগে থেকেই বিছানায় বসেছিল। মেঘকে মেহেন্দি দেওয়ার জন্য আপু মেঘের বাম হাতের কবজিতে ধরতেই মালা রুমের দরজায় দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপু এখন আমাকে মেহেন্দি দিয়ে দেবেন। আপুটা হেসে বলল, তুমি একটু বসো, বেশিক্ষণ লাগবে না। মালার আগে কটমট করে বলল, মেঘ তুমি বরং পরে মেহেন্দি দিও, এখন আমি দেব। মেঘ চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ উঠতেই মালা মেঘের জায়গায় বসে নিজের হাত বাড়ালো। আবির আর মেঘ প্যান্ডেলের কথা বলার সময় মালা নিজের রুম থেকেই দেখেছে। সন্ধ্যার পর থেকে মালা মেঘকে সহ্যই করতে পারছে না। নিচে মালা কাজ করছিল। মেঘ মেহেন্দি দিতে আসায় মালার বান্ধবী মালাকে কল দিয়েছে। সব কাজ ফেলে মালা মেহেন্দি দেওয়ার নাম করে মেঘের মনে আঘাত দিতে আসছে। মালার আচরণে মেঘের মন খারাপ হওয়ায় থেকেও বেশি অপমানিত হয়েছে। সে তো ইচ্ছে করে মেহেন্দি দিতে আসেনি, মাইশাপু জোর করাই এসেছিল।
প্রায় 40-50 মিনিট পর আবির কোথা থেকে এসেছে। মালাদের উঠোন পেরিয়ে সাকিবদের উঠোনে যেতে যেতে আচমকা থমকে দাঁড়ালো। চোখ পড়ে স্টেজের দিকে। স্টেজের পাশে একটা টেবিলের উপর মেঘ মাথা রেখে বসে আছে। কিছু চুলে পিঠ ঢেকে আছে আর কিছু চুল টেবিলের উপর। আবির ভুরু জোড়া নাকের ডগায় টেনে এগিয়ে গেল সেদিকে। তপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ মেঘ তুলে পেছন ফিরে আবিরকে দেখে পুনরায় মুখ লুকালো। আবির মেঘের কাছাকাছি এগিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আবার কি হয়েছে? মেঘ আগের অবস্থায় থেকেই উত্তর দিল, কিছু না। আবিরের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ভারী কণ্ঠে বলল, কে কি বলেছে? মেঘ নিশ্চুপ থাকতে দেখে আবির মেঘের ডান বাহু চেপে ধরে একটানে দাঁড় করালো। অকস্মাৎ ঘটনায় মেঘের ছোট দেহ কম্পিত হয়। আবিরের মুখের পানে তাকাতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবিরের রক্তাভ দু চোখে দেখেই মাথা নিচু করে ফেলেছে, ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। আবির রাগান্বিত কণ্ঠে ধমক দিল, তাকা আমার দিকে। মেঘ আঁতকে উঠে তাকালো আবিরের তামাটে চেহারায়। চারপাশে এত লাইটিং থাকা সত্ত্বেও আবিরের মুখে উজ্জ্বলতার ছিটে ফোঁটা নেই। কপাল গুটিয়ে প্রশ্ন করল, এখানে বসেছিলি কেন? মালার আচরণে মেঘের খুব রাগ হয়েছিল। আজ পর্যন্ত তাকে কেউ এমনভাবে অপমান করেনি। মালা কি না এভাবে কথা বলল, সেই আক্রোশে রুম থেকে বেরিয়ে প্যান্ডেলে এসে বসে আছে। চারপাশ কুয়াশায় আচ্ছাদিত। লাইটের আলোতে কুয়াশাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য জ্যাকেটে শীত মানছে না, তবুও মেঘ রুমে যাচ্ছে না। মেঘ এতক্ষণ রাগে ফুঁসলেও প্রিয় মানুষের উপস্থিতিতে এখন অনেকটা শান্ত হয়ে গেছে। মেঘের কণ্ঠস্বর ভার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি ভেতরের ক্রোধ কান্না হয়ে বেরিয়ে আসবে। মেঘ উদ্বেল কণ্ঠে বলে, আমি এখানে থাকবো না, বাসায় চলে যাব। আবির ঢোক গিলে ছোট করে শুধালো, কি হয়েছে বল প্লিজ। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগের স্বরে আবিরকে মালা আপুর নামে নালিশ জ্বালালো। মনের যত ক্ষোভ ছিল একদমে সব প্রকাশ করল। আবির অত্যন্ত গুরুত্ব সহকারে মেঘের অভিযোগগুলো শুনেছে। এতক্ষণ ধরেই আবিরের মেঘের বাহু চেপে ধরেছিল। মেঘের কথা শেষ হওয়া মাত্রই আবির মেঘের বাহু ছেড়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, মেহেন্দি দিতে পারিসনি বলে এত রাগ? মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি মেহেন্দি দিতে পারিনি বলে রাগ উঠেছে? ধুর, ভাল লাগে না, আমি থাকবই না। এই কথা বলে মেঘ চলে যেতে নিলে সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ধরে এক টানে নিজের কাছে টেনে নেয়। টাল সামলাতে না পেরে আবিরের প্রশস্ত বুকে ধাক্কা খেল মেঘ। তৎক্ষণাৎ আবিরের পাঞ্জাবি আঁকড়ে ধরে। মেঘের হাত স্পষ্ট করতেই আবির পুনরায় কপাল গুটালো। মেঘের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আবির তখনও মেঘের হাত ধরেই আছে। মেঘ সরে যাওয়ায় আবির দুহাতে মেঘের হাত ঘষতে ঘষতে বলল, মানুষের উপর রাগ করে